তাহলে আপনি বাঁচাতে পারবেন না। উত্তর 24 বাঁচাতে সত্যিকারই পারবে না। উনি প্রাক্তন হবেন, উনি জানেন। কেন প্রাক্তন হবেন সাফ করে দেবো। বিরাট লম্বা তালিকা আছে আমার কাছে। ওদের বুথে বসার লোক পাবে না। পঞ্চায়েত সমিতি রাখতে পারবে, এই পঞ্চায়েত সমিতি রাখতে পারবে। আমার কাছে মেজরিটি আছে, যেদিন চাইবো পরের দিন উল্টে দেবো। দুপুরে খাওয়ার থালা থেকে এনেছে। আমি বাড়িতে যাচ্ছি, ও স্ত্রীকে নিয়ে কলকাতা যাব। দেখা হবে গঙ্গার ওপারে, দেখা হবে। আমার নাম শুভেন্দু অধিকারী। দেখা হবে। মমতা থাকছে না এপ্রিলের পরে, মমতা থাকছে না, ছবিগুলো থাকছে। বডি ক্যামেরা করেন, নো প্রবলেম। আমি ল অ্যাবাইড পিপল। আমি ওর বউকে হাইকোর্টে নিয়ে যাচ্ছি, রিট করব। ওসিআর আইও দেখা হবে হাইকোর্টে, গঙ্গার ওপারে দেখা হবে। হয় দেখো 5 মিনিটের মধ্যে কত পুলিশ জড়ো করেছে দেখো। এত পুলিশ হয় তো করে শুভেন্দু অধিকারী। দেখো খালার পুলিশকে দেখো। এই মুহূর্তে ছবি দেখায় থানার সামনে আরে এখানে আমার plan নেই। হয় দেখো, হয় কিরকম করে খালার পুলিশ দেখো। এই মুহূর্তে ময়না থানার সামনে পুলিশের পুরে খাওয়ার থালা থেকে এনেছে। আমি বাড়িতে যাচ্ছি, ও স্ত্রীকে নিয়ে কলকাতা যাব। দেখা হবে গঙ্গার উপর, দেখা হবে। আমার নাম শুভেন্দু অধিকারী। দেখা হবে। মমতা থাকছে না এপ্রিলের পরে, মমতা থাকছে না। এই মুহূর্তে ময়না থানার সামনে স্বাগত জানালাম। তৃণমূলে তো কিছু ভালো লোকজন ছিল, খুঁচাতে গেছিলেন কেন? সাফ করে দেবো। বিরাট লম্বা তালিকা আছে আমার কাছে। ওদের বুথে বসার লোক পাবে না। পঞ্চায়েত সমিতি রাখতে পারবে, এই পঞ্চায়েত সমিতি রাখতে পারবে। আমার কাছে মেজরিটি আছে, যেদিন চাইবো পরের দিন উল্টে দেবো। উত্তম সিংহকে অ্যারেস্ট করেছে আপনি এই ভয় দেখানোর জন্য। ওর বিরুদ্ধে একটা অভিযোগ আছে, একটা ভিডিও হয়েছে দেখুন। আমরা এগুলো সে কেন করেছে কি করেছে তার ব্যাখ্যা আলাদা, কিন্তু তাকে নোটিশ দেওয়া উচিত ছিল, তাকে নোটিশ দিয়ে ডাকা উচিত ছিল। 307-এর মামলাই নয় তো। ভয় দেখানোর জন্য করছে, তো লাভ হবে নাকি? উত্তম তো আগেও জেল খেটেছে। উত্তমকে ভয় দেখিয়ে লাভ নেই। লোকসভা নির্বাচনের সময় উত্তম সিং এবং গৌতম গুরুর বাড়ি ঘিরে রেখেছিল পুলিশকে। অভিজিৎ গাঙ্গুলি এসেছিলেন ওনার বাড়িতে ভোটের দিন। এগুলো করে কোনো লাভ হবে না। অসভ্যতার মতো একটা নেতাকে তার বাড়িতে দুপুরে খেতে বসছে, পুলিশ দিয়ে ভাতের থালায় লাথি মেরে এনেছে। সে একটা জেলা পরিষদ মেম্বার, এবং এগুলো করে ভয় দেখাতে চাইছে। ভয় দেখিয়ে লাভটা কি? দাদা, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, জ্ঞানেশ কুমারের উদ্দেশ্যে বলছেন যে ভাবছেন ওই চেয়ারটা পার্মানেন্ট চেয়ার, তাই তিনি কাউকে করছেন না। মুখ্যমন্ত্রী ভাবছেন ওর চেয়ারটা পার্মানেন্ট নেই। উনি তো 30 এপ্রিলের পরে মুখ্যমন্ত্রী থাকবেন না। উনি তো 30 এপ্রিলের পরে মুখ্যমন্ত্রী থাকবেন না। জবরদখল করে জায়গায় বাড়ি করে আছেন। যতই নাচুন না কেন মিডিয়াতে, হাট দেখান আর পালঙ্ক দেখান। আপনি আকাশে উড়েন, সবাই জানে। আপনার পরিবর্তনটা আমরা দেখেছি, আপনাকে মুখ্যমন্ত্রী আমরা করেছিলাম, আর আপনার পরিবর্তনটা আমরা দেখেছি। আপনাকে ছেড়ে এসেছি ওই কারণে। আমি তো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি, ওটা তো উনার জায়গা কিনেছেন। এত টাকা পেলেন কোত্থেকে? তো মেদিনীপুরের লোক, 7 মাইলে বাড়ি, ওখানে দোকান করে ভয় দেখিয়ে ওর কাছ থেকে জায়গা কিনেছে। বাংলাদেশে ভাইলেন্স ছাড়া ভোট হয়েছে, বাংলাদেশে ভাইলেন্স ছাড়া ভোট হয়েছে এমনটা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। উনি এখান থেকে নাম কাটিয়ে ওখানে চলে যান। যা পিসি তুই চলে যা, বাংলাদেশে চলে যা, ওখানেই মানায়। নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে 70 জন জামাত আছে, উনি যুক্ত হয়ে যান, 71 হয়ে যাবে। ওনারা যদি 420 হন তাহলে জেনে রাখবেন আমি 440। হ্যাঁ? নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে ভয় দেখাচ্ছেন, কোনো লাভ হবে না। যত ভয় দেখাচ্ছে তত ইলেকশন কমিশন টাইট করছে। যত ভয় দেখাচ্ছে 440 ভোল্টেজ, তো ভয় দেখানো কথাবার্তা। উনি 27 ফেব্রুয়ারি 2025 থেকে ভয় দেখাচ্ছেন, কোনো লাভ হবে না এতে,
কোনো লাভ হবে না। ইলেকশন কমিশন ঠিক রাস্তায় আছে, অ্যাকশন নিচ্ছে, সাসপেন্ড করছে, এফআইআর করছে, যা যা করার ইলেকশন কমিশন করছে। আর ইজাপ্তাব নেই, কেউ বাঁচাতে পারবে না তৃণমূলকে। তারা অবশেষে এফআইআর করলো রাজ্য কমিশনের যে বাধ্য 324 থেকে 26, 324 থেকে 329 সংবিধান পরিষ্কার ভাবে বলে দিয়েছে ইলেকশন কমিশন ইজ সুপ্রিম। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে জেনুইন লোকের নাম বাদ গেলে আসুন দেখে দেবো, যাতে লোক হ্যারাস না হয়, এসআইআর এ হাত দেবো না। আপনি পরে বুঝেছেন, আপনি যে সুপ্রিম কোর্টে গেছিলেন কালো চাদর গায়ে দিয়ে, কি লাভ হয়েছে আপনার? কেন গেছিলেন? সব ভয় টয় দেখিয়ে লাভ নেই, যেতে আপনাকে হবে। সবে তো 58+11 69 ফাইনাল ভোটার লিস্ট দেখার পরে উনি বলবেন আমি ভোটে লড়বো না। আপনার দম থাকলে ভবানীপুরে লড়ুন। আপনি যদি হারাতে না পেরেছে, আমার নাম শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর আক্রমণ বলছে 26-এর পরে কেন্দ্রীয় সরকার থাকবে না, এখন থেকে বলে দিচ্ছি, ভদ্রতা করে দিচ্ছি। উনি অনেকদিন ধরে বলছেন, আমি ওনার সঙ্গে ছিলাম, 19-এ হাত এরকম তুলে দিয়েছিলেন। 19শে জানুয়ারি হাত তুলে বলছিলেন ইউনাইটেড ইন্ডিয়া ব্রিগেড, আমি ছিলাম সঙ্গে, ওনার সঙ্গে সবাই লাইনে দাঁড়িয়ে বলছিল। উনি এটা অনেকদিন ধরে বলছেন, ওনার অনেক দিনের স্বপ্ন মোদিজিকে সরাবেন, জীবনে পারবেন না। দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। কদিন আগে বিহারে ভোট হয়েছে, 243-এর মধ্যে 202টা সিট বিজেপি পেয়েছে। দিল্লিতে 27 বছর পরে ফজরিওয়াল হেরে গেছে, বিজেপি জিতেছে। এবারে চিটিং তৃণমূল হারবে, বিজেপি জিতবে। বিজেপিকে আক্রমণ করে তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী একটা বিজেপি পার্টির কথা শুনে বাংলাকে ধ্বংস করতে চাই। আইন মেনে, সংবিধান মেনে কাজ করছে, ওনার অসুবিধা হচ্ছে। আরিজ আফতাবকে দিয়ে উনি যা যা করেছিলেন, ওনার অসুবিধা হচ্ছে। चुनाव आयोग ने 7 यारों के सस्पेंड किया है, चुनाव आयोग ने। सस्पेंड भी करना चाहिए, एफआईआर भी करना चाहिए। पश्चिम बंगाल में चुनाव आयोग का हर जो डायरेक्शन एडवाइजरी भेजा था, एक भी अमल नहीं किया सरकार। सीधा चीफ मिनिस्टर ने खुद अपने पैड में, चीफ मिनिस्टर का पैड यूज नहीं कर सकते, पार्टी का पैड यूज कर सकता है। चीफ मिनिस्टर का पैड यूज किया, एक कोई प्रदेश में नहीं हुआ। इसलिए इलेक्शन कमीशन को और भी शिकंजा कसना चाहिए, और ये जो अनकॉन्स्टिट्यूशनल काम कर रहा है, इसको खिलाफ एक्शन लेना चाहिए। दादा, बंगाल में कांग्रेस और सीपीएम का कोई जोड़ नहीं, गठबंधन नहीं हो रहा वो है। पार्टी नहीं है, साफ हो गया है। सीपीएम का एक ही काम, हिंदू वोट को काटना, टीएमसी को जिताना। कोई हिंदू इस बार सीपीएम को वोट देने वाला नहीं है, लेकिन मुसलमान लोग हुमायूं को और नौशाद को वोट देने वाला है। दादा, आज बांग्लादेश कोई हिंदू, इस बार हिंदू जाग गया है पूरा बंगाल में। हिंदू हिंदुत्व के ऊपर इस बार वोट करेगा। हमारी जो आंकड़ा है, 1951 का सेंसस में 85% हिंदू था, अब हमारी 65% से अंदर आ गया। हिंदू खतरे में है बंगाल में, और बांग्लादेशी मुसलमान घुसपैठिया आ रहा है। और जितना भी हमारी पश्चिम बंगाल से सटे हुए एरिया है, सब बांग्लादेश का जमात ग्रुप ने चुनाव जीता है। बहुत खतरनाक सिग्नल है। इसलिए इस बार हिंदू वोटिंग करेगा, और सब वोट कमल के निशान पर ही पड़ेगा। दादा, आज बांग्लादेश में तारेक रहमान शपथ ले रहा है। आज तारेक रहमान बांग्लादेश में शपथ ले ठीक है, अच्छा है। जमात तो नहीं लिया, बाकी क्या करेगा तो उनका। इधर भी एक एमएलए टीएमसी का उन्होंने आज भाजपा ज्वाइन किया। एक एमएलए यहाँ का जो है वो भाजपा ज्वाइन किया। बहुत लोग ज्वाइन करेंगे। हम लोग सबको तो नहीं ले रहा है, लेकिन संग्राम तोलई का इमेज बहुत साफ सुथरा है। ये पॉपुलर डॉक्टर है, ऑनेस्ट लीडर है, एडुकेटेड लीडर है। उनका पिताजी यहाँ मोइना का बड़ा लीडर था, हाई स्कूल का हेडमास्टर था, भूषण चंद्र तोलई। ये लड़का शेड्यूल कास्ट दलित परिवार से आता है, बहुत अच्छा लड़का है। सब लोग मिलके उनको स्वागत कर दिया। इस तरीके से जो आज मैं और श्रमिक दा ने एक्स एनएसजी दीपांजन चक्रवर्ती को ज्वाइन किया, एक सीआरपीएफ का डीएसपी दिलीप विश्वास को ज्वाइन किया, हमारी एक्स मिनिस्टर खेती गोस्वामी जी का लड़की हमारी सिस्टर कस्तूरी गोस्वामी को ज्वाइन किया। इस तरीके से जो राष्ट्रवादी है, जो देश के लिए मोदी जी का हाथ मजबूत करने के लिए आना चाहता है, उसके लिए दरवाजा हमारा खुला है। लेकिन जो बीजेपी वर्कर के ऊपर अत्याचार किया, जो भ्रष्टाचारी है, उनको हम लोग लेंगे।
নাটক বিজেপিকে দেখতে হবে। সোজা আঙুলে ঘৃণা উঠলে বাঁকা আঙুলে বাঁকা আঙুলটা নির্জীব হলে তখন কি করবে? এদের মানসিক রোগ আছে বিজেপি পার্টির, মেন্টাল ডাক্তার দেখান, ব্রেনটাকে জঙ্গিদের মতো কথাবার্তা, ক্ষমতা হারানোর ভয়ে উন্মাদ হয়ে গেছে। 15 বছর কাজ করার পরেও, 500 ভাতা বাড়িয়ে দেওয়ার পরেও, লাইন দিয়ে ফর্মে এমএসসি, ডক্টরেট, পিএইচডি কে একসঙ্গে দাঁড় করিয়ে দিল লাইনে, আর যাতে অনলাইন না হয় বন্ধ করলো। এত কাণ্ড করার পরেও 15 বছরের পরে এত ভয় কেন? সুপ্রিম কোর্টে তো যাননি অভয়ার বিচার পাইয়ে দেওয়ার জন্য। সুপ্রিম কোর্টে তো আপনাকে লোক দেখেনি। পশ্চিমবঙ্গের উন্নয়ন প্রগতি তার জন্য আপনাকে দেখেনি। আপনি কার জন্য গেছিলেন? বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বাঁচানোর জন্য। এটা ক্ষমতা হারানোর ভয়ে আতঙ্কিত। উনার পরামর্শদাতা সংগঠন দুর্নীতিগ্রস্ত আইপ্যাকের লোকেরা বলেছে 58 লাখেই কাত হয়ে গেছে, আর যদি 20-30 লাখ চলে যায় তাহলে আপনি বাঁচাতে পারবেন না। উত্তর 24 বাঁচাতে সত্যিকারই পারবে না। ফাইনাল ভোটার লিস্ট বেরোলে এই খালা মমতাকে বলতে হবে যে আমি ভোটে লড়বো না। উত্তর 24 আমি আপনাকে আজকে বলে দিলাম, ফোরকাস্ট করে দিয়ে গেলাম। ভীত, আতঙ্কিত, সন্ত্রস্ত আমি। আপনারা জানেন, যখন আমাকে সাংবাদিক প্রশ্ন করেছিল যে উনার বাড়ির গাছ থেকে কাঁঠাল আর আম দীঘাতে জগন্নাথ সংস্কৃত কেন্দ্রে পাঠানো হয়েছে, আমি তখন বলেছিলাম ওই জায়গাটা হচ্ছে কলকাতা পোর্ট ট্রাস্টের জায়গা। উনি বা উনার পরিবার হচ্ছে জবরদখলকারী। উনি সেটা ভালো করে শুনেন, আমার সব কথা শুনেন, কেয়ারফুললি শুনেন। ওই জন্য পূর্ব মেদিনীপুরের একজন লোক 7 মাইলে বাড়ি, ওনার ওখানে দোকান করে, তার কাছ থেকে বাড়ির ঠিক পিছনে 1.5 কাঠা জমি কিনেছেন অনেক অর্থ দিয়ে, প্রাচীর করে ঘিরেছেন। ছবিটা আজকে আমি দিয়েছি। তো উনি নিজে এটা বিকল্প ব্যবস্থা করে রাখছেন। তার কারণ উনি প্রাক্তন হবেন, উনি জানেন। কেন প্রাক্তন হবেন? বাংলাদেশের মুসলমান রোহিঙ্গা অনুপ্রবেশকারী মৃত ভূত ভোটাররা ভোটার তালিকায় থাকছে না, জেতার কোনো রাস্তা নেই। দ্বিতীয় হচ্ছে, পশ্চিমবাংলায় সমস্ত মানুষ এই 15 বছরের কুশাসন, অপশাসন, দুঃশাসন দেখেছে। মহিলারা, বিশেষ করে হিন্দু বাড়ির মহিলারা, তারা নারী সুরক্ষা চায়, তারা অভয়ার মতো কেস চায় না। মমতা ব্যানার্জি সুরক্ষা দিতে পারেননি, উল্টে বলেছেন মহিলারা যাতে সন্ধ্যার পরে রাস্তায় না বেরোয়। আর মহিলারা ভালো করে জানেন যে বিজেপি এলে উড়িষ্যাতে সুভদ্রা যোজনার মতো, মধ্যপ্রদেশ মহারাষ্ট্রের লাডলি বহিনের মতো, দিল্লির সরকারের মতো, হরিয়ানা সরকারের মতো এখানেও অনেক ভালো কিছু দেবে। শুধু দেবে না, শিক্ষিত বোনেদের চাকরি দেবে। তারা ভালো করে জানে সমস্ত আশা, আইসিডিএস, প্রাণীমিত্রা, আমাদের মহিলাদের, তাদেরকে যথোপযুক্ত সমকাজে সমবেতন ভারতীয় জনতা পার্টি দেবে, ওরা ভালো করে জানে। এবং লাখপতি দিদি বানানোর কাজটাও নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিজেপি করবে। তাই মমতা ব্যানার্জি যা করছেন, যা বলছেন, বাঁকা আঙ্গুল সোজা আঙ্গুল, এই কথাবার্তাগুলো জঙ্গিদের মতো কথাবার্তা। উত্তর 24 পরগনা 3 নির্বাচনী পর্যবেক্ষককে বরখাস্ত করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন নির্বাচন কমিশন যাদের বরখাস্ত করবে আমরা তাদের প্রমোট করব, আমরা তাদের প্রমোশন দেব। সুযোগ নেই, কারণ উনি থাকছেন না। আমি ওনাকে আবার চ্যালেঞ্জ করছি, দম থাকলে ভবানীপুরে লড়ে দেখান, আপনাকে হারাবো হারাবো হারাবো। আমি একটা জিজ্ঞেস করি, আপনি কৃতি গোস্বামী, সম্ভবত আপনারা দুই বলতে, তো একজন তৃণমূলে আছেন আর আপনি বিজেপি করছেন, তাই তো? কেন বিজেপি দলের হয়ে কাজ করবো ভবিষ্যতে? কৃতি গোস্বামীর ভাবধারাটা গ্রহণ করবেন না? একেবারে বাবার ভাবধারাতেই আমি রয়েছি। আমার বাবা চিরকাল প্রতিবাদী ছিলেন, চিরকাল এমন কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলেন উনি ওনার কাজ করার সময়, যেখানে প্রতিবাদ করার প্রয়োজন হয়েছে, আওয়াজ তোলার প্রয়োজন হয়েছে, বিরোধিতা করার প্রয়োজন হয়েছে। আমি একেবারেই তার উত্তরসূরি। আমি মনে করি যে এই মুহূর্তে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে আওয়াজ তোলা প্রয়োজন, প্রতিবাদ প্রয়োজন, শাসককে চিনিয়ে দেওয়া প্রয়োজন কোথায় তার ভুল হচ্ছে। এবং এই আওয়াজ তোলার জন্য আমাদের মতো শিক্ষিত বাঙালি ভারতীয়রা যদি এগিয়ে না আসে, তাহলে কারা এগিয়ে আসবে?
সেটা বামপন্থা থেকে নয় কেন? নয় কেন এই দলের হয়ে এখন আছে, আমি তো এখন এই দলের হয়ে বলতে পারি। বামপন্থায় যারা আছেন, দলে যারা আছেন, তারা তাদের হয়ে কথা বলবেন। আপনার বাবা আরএসপি করেছেন, চিরকাল মন্ত্রী ছিলেন, হঠাৎ আপনারা দুই বোন দুটো রাজনৈতিক দলে চলে গেলেন, কেন মনে হলো না যে বামপন্থীদের থেকেও প্রতিবাদ করা যায়? প্রতিবাদ করা যায় কিনা যারা ওই দলে আছেন তারা বুঝছেন কেমন প্রতিবাদ করা যায়, অনেকে দল থেকে বেরিয়ে টেরিয়েও যাচ্ছেন। তা সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে আমি এই দলের সঙ্গে যদি থাকি, যারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গকে কর্মক্ষেত্রে পরিণত করতে চান, পশ্চিমবঙ্গের লগ্নি ফিরিয়ে আনতে চান, পশ্চিমবঙ্গে যে একটা অ্যান্টাই হেলথ, অ্যান্টাই এডুকেশন, অ্যান্টাই চাকরির ক্ষেত্র তৈরি হয়েছে, অ্যান্টাই লগ্নিকারীর একটা পরিস্থিতি তৈরি হয়েছে, তার বিরুদ্ধে এই দল সরব, তার বিরুদ্ধে এই দল ক্রমাগত পরিশ্রম করে যাচ্ছে। আমি তার সঙ্গে নিজেকে একাত্ম করতে চাই। আপনি মনে করেন আপনার বাবাও এই পথে বিশ্বাসী? আমি প্রথমেই বললাম আমার বাবা চিরকাল প্রতিবাদী, এবং লেফট কথার অর্থ এই ফ্রেঞ্চ পার্লামেন্টে যারা বাঁদিকে বসতে পারতো, যারা প্রশ্ন করতো, যারা প্রতিবাদ করতো, যারা চোখে আঙুল দিয়ে দেখাতো শাসককে, তাদের ভুল কোথায় হচ্ছে। এটা একেবারে হাইপোথেটিক্যাল। উনি যে দলে ছিলেন তার হয়ে প্রাণপাত করেছেন এবং খুবই অনেস্টির সঙ্গে সেই দলের হয়ে কাজ করেছেন। কাজে ওনার পক্ষ থেকে আমি আজকে কথা বলতে পারবো না, আমি আমার সপক্ষে কথা বলতে পারি, সেটাই বললাম। বিপ্লব বিশ্বাস